লোককথা আর কুসংস্কারের মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। কুসংস্কার প্রমাণ ছাড়া বিশ্বাস করতে বলে, কিন্তু লোককথা কখনো কখনো এমন একটা ঘটনার উপর দাঁড়িয়ে থাকে যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আজকের ঘটনাটা মুর্শিদাবাদের এক গ্রামের নাম আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের পরিচয় আমি বদলে দিয়েছি। কিন্তু আজও ওই গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই পুকুরটার ধারে যায় না, কারণ তাদের বিশ্বাস পুকুরটা জল রাখে না, মানুষকে মনে রাখে। 2021 সালের আগস্ট মাস, কলকাতার একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করত রুদ্র সেন, বয়স 32। অদ্ভুত লোককথা, হারিয়ে যাওয়া গ্রাম, পুরনো মামলা, এই ধরনের বিষয়ই রিপোর্ট করত সে। একদিন দুপুরে অফিসে বসে থাকতেই সম্পাদক একটি পাতলা ফাইল তার হাতে দিলেন। মুর্শিদাবাদ যাবে? রুদ্র হেসে বলল, কি হয়েছে? সম্পাদক বললেন, একটা গ্রামের মানুষ নাকি 60 বছর ধরে একটা পুকুরের জল ছোঁনা। রুদ্র হেসে ফেলল, এতটুকুই? সম্পাদকও হেসে বললেন, গল্পটা এত সহজ হলে তোকে পাঠাতাম না। তিনি ফাইল খুলে একটি কাগজ বের করলেন। এই গ্রামে গত 60 বছরে সরকারি রেকর্ডে 8 জন নিখোঁজ। পুলিশ কিছুই পায়নি। সবার শেষ অবস্থান? সম্পাদক ধীরে ধীরে বললেন, একই পুকুর। পরদিন সকালে রুদ্র ট্রেনে চেপে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের দিকে সে পৌঁছাল ছোট্ট একটি গ্রামে। গ্রামের নাম শিবতলা। মাটির বাড়ি, আম গাছ, পুরনো শিব মন্দির, আর গ্রামের মাঝখানে একটা বিশাল পুকুর। অদ্ভুত ব্যাপার, চারদিকে এত মানুষ, কিন্তু পুকুরের ধারে কেউ নেই, একজনও না। কোনো বাচ্চা খেলছে না, কেউ কাপড় কাচ্ছে না, কেউ মাছ ধরছে না, এমনকি একটাও হাঁস নেই। পুকুরটা যেন পুরো গ্রাম থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র প্রথমে চায়ের দোকানে গেল। চা খেতে খেতেই দোকানদারকে জিজ্ঞেস করল, পুকুরটা কার? লোকটা উত্তর দিল, কারো নয়। মানে? অনেক আগে জমিদারের ছিল। এখন? লোকটা মাথা নাড়ল, এখন ওটা নিজের। রুদ্র একটু হেসে বলল, পুকুর আবার নিজের হয় নাকি? লোকটা আর হাসল না, বরং খুব আস্তে বলল, বাবু, ওই পুকুর নিয়ে হাসবেন না। রুদ্র বুঝতে পারল এখানে মানুষ সত্যিই ভয় পায়। বিকেলের দিকে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটির সঙ্গে দেখা করল সে। 90 ছুঁই ছুঁই বয়স, নাম অজিত মণ্ডল। রুদ্র পুকুরের কথা তুলতেই বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনি কি জানেন, মানুষ মারা গেলে তার মুখটা সবার আগে কে দেখে? রুদ্র বলল, পরিবার। বৃদ্ধ মাথা নাড়লেন, না, জল। রুদ্র ভুরু কুঁচকে বলল, মানে? বৃদ্ধ বললেন, প্রতিটা মানুষ দিনে অন্তত একবার নিজের মুখ জলে দেখে, তাই জল মানুষকে চিনে রাখে। রুদ্র এবার খাতায় লিখতে লিখতে বলল, আর এই পুকুর? বৃদ্ধ ধীরে ধীরে পুকুরটার দিকে তাকালেন। ও, মুখ চিনে রাখে না, তাহলে ও মানুষ ধরে রাখে। হাওয়া একবার জোরে বইল, পুকুরের জল হালকা কেঁপে উঠল, কিন্তু অদ্ভুতভাবে জলের মাঝখানে একটা অংশ একদম স্থির, যেন সেখানে কোনো বাতাস পৌঁছায় না। রুদ্র সেটা লক্ষ্য করল। বৃদ্ধ বললেন, আজ রাতে ওই পুকুরের ধারে যাবেন না। রুদ্র হেসে বলল, কেন? কারণ আজ পূর্ণিমা। পূর্ণিমায় কি হয়? বৃদ্ধ এবার আর উত্তর দিলেন না, শুধু উঠে চলে গেলেন। রুদ্র ঠিক করল,
আজ রাতেই সে পুকুরে যাবে। রাত 10:30। পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে। আকাশে গোল পূর্ণিমার চাঁদ। রুদ্র ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে পুকুরের ধারে পৌঁছালে। চারদিকে অস্বাভাবিক নীরবতা। ঝিঁঝি পোকার শব্দও নেই। পুকুরের জলে চাঁদের আলো পড়েছে। জলটা কাচের মতো শান্ত। রুদ্র ক্যামেরা নামিয়ে পুকুরের ধারে হাঁটু গেড়ে বসল। সে শুধু একবার জলের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কারণ জলের ভেতরে চাঁদের প্রতিফলন ছিল, গাছের প্রতিফলনও ছিল, আকাশেরও। কিন্তু রুদ্রর নিজের কোনো প্রতিফলন ছিল না। পুকুরের জলে চাঁদের প্রতিফলন ছিল, আকাশের প্রতিফলনও ছিল, কিন্তু আমার নিজের মুখটা ছিল না। প্রথমে আমি ভাবলাম হয়তো আলো ছায়ার খেলা। আমি একটু ডান দিকে সরে দাঁড়ালাম, আবার জলের দিকে তাকালাম। না, একই জিনিস। আমার শরীর এখানে দাঁড়িয়ে, কিন্তু জলের মধ্যে আমি নেই। আমি কি ক্যামেরা বের করলাম, জলের একটা ছবি তুললাম। তারপর মোবাইলের স্ক্রিনে ছবিটা খুলতেই আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কারণ ছবিতে আমার প্রতিফলন আছে, কিন্তু জলের দিকে তাকালে নেই। আমি আবার জলের দিকে তাকালাম, আবার নেই। ছবিতে আছে, বাস্তবে নেই। আমি হাঁটু গেড়ে বসে জলটা ছুঁতে গেলাম। ঠিক তখনই পেছন থেকে একজন বললেন, জল নাড়বেন না। আমি চমকে উঠে পিছনে তাকালাম। প্রায় 70 বছরের একজন মানুষ, হাতে হ্যারিকেন, ধুতি পাঞ্জাবি। মুখে কোনো ভয়ের ছাপ নেই, শুধু অদ্ভুত ক্লান্তি। তিনি এসে আমার পাশে দাঁড়ালেন। পুকুরের দিকে তাকিয়ে বললেন, আপনি কি দেখলেন? আমি একটু ইতস্তত করে বললাম, আমার মুখ নেই। বৃদ্ধ প্রথমবার হালকা হাসলেন। ভালো। আমি অবাক। ভালো মানে? তিনি উত্তর দিলেন, যাদের প্রথম দিনেই নিজের মুখ দেখা যায়, তারা দ্বিতীয় দিনটা দেখে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আপনি কে? তিনি বললেন, এই গ্রামের প্রাথমিক স্কুলে ইতিহাস পড়াতাম। এখন? এখন পুকুরটার হিসেব রাখি। হিসেব? হ্যাঁ। তিনি পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলেন। ডায়েরিটা এত পুরনো যে মলাট প্রায় খুলে যাচ্ছে। তিনি বললেন, 1963 সাল থেকে যারা এই পুকুরে এসেছে, সবাইয়ের নাম লেখা আছে। আমি ডায়েরিটা হাতে নিলাম। পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রথম পৃষ্ঠা, 1963, নাম, তারিখ, বয়স, শেষে একটা লাল কালি। ফিরেছে। পরের নাম, ফিরেছে। আরেকটা, ফিরেছে। আমি বললাম, সবাই তো ফিরেছে? বৃদ্ধ আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে খুব আস্তে বললেন, আপনি শেষ কলামটা পড়েননি। আমি আবার ডায়েরির দিকে তাকালাম। সবচেয়ে ডান দিকে আরও একটা ছোট্ট ঘর। সেখানে লেখা, একাই। কারো পাশে একাই, কারো পাশে একাই। সবাই একাই ফিরেছে। আমি জিজ্ঞেস করলাম, এর মানে? বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, যারা এই পুকুরে আসে তারা কখনো একা ফেরে না, কিন্তু তাদের সঙ্গে যে ফেরে তাকে শুধু পুকুরটা দেখতে পায়। আমি হেসে ফেললাম। আপনি কি বলতে চাইছেন, কেউ আমাদের সঙ্গে বাড়ি যায়? বৃদ্ধ উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, আগামীকাল সকালে থানায় যান। কেন? 1989 সালের জিডি নম্বর 47 পড়বেন। তারপর আবার আমার সঙ্গে দেখা করবেন। আমি আর কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ চলে গেলেন, কিন্তু 5-6 পা এগিয়ে হঠাৎ থেমে গেলেন। পিছন ফিরে না তাকিয়েই বললেন, আজ রাতে
ঘুমোতে যাওয়ার আগে ঘরের সব আয়না ঢেকে রাখবেন। আমি হেসে ফেললাম। এতক্ষণ পর্যন্ত যা শুনলাম সবই লোক কথা। আয়না ঢেকে রাখলে আবার কি হবে? রাত প্রায় 12টা। আমি গ্রামের অতিথিশালায় ফিরলাম। ঘরে ঢুকে ব্যাগ খুললাম। ক্যামেরার মেমোরি কার্ড ল্যাপটপে লাগালাম। পুকুরের ছবিগুলো একে একে খুলছি। হঠাৎ একটা ছবিতে এসে হাত থেমে গেল। ছবিটা আমি তুলিনি। সময় লেখা রাত 11:49। আমি তখন বৃদ্ধের সঙ্গে কথা বলছিলাম। ক্যামেরা ছিল ব্যাগের ভেতরে। তাহলে এই ছবিটা তুলল কে? ছবিটা খুলতেই আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। পুকুরের ধারে আমি দাঁড়িয়ে, আমার পাশেই সেই বৃদ্ধ, কিন্তু আমাদের ঠিক পিছনে জলের ধার ঘেঁষে আরও একজন দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ কালো অবয়ব, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে আমাদের দুজনের দিকে তাকিয়ে। আমি ছবিটা বড় করলাম, আর তখনই একটা জিনিস বুঝতে পারলাম। সেই কালো অবয়বটার পা দুটো মাটিতে নেই। ও জলের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিন নিজে থেকেই কালো হয়ে গেল, আর অন্ধকার স্ক্রিনে আমার নিজের প্রতিফলনের বদলে আমি দেখলাম ঘরের দরজার কাছে কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। ঘরের দরজাটা আধ খোলা। বাইরে করিডোরে একটা হলুদ বাল্ব জ্বলছে, কিন্তু কেউ নেই। আমি আবার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালাম। এবার সেখানে শুধু আমার নিজের প্রতিফলন। আমি নিজের মনে হেসে ফেললাম। আজে বাজে ভাবছিস রুদ্র? হয়তো সারাদিন গ্রামের লোকেদের গল্প শুনে মাথাটা কাজ করছে না। ঠিক তখনই টক টক দরজায় দুবার শব্দ হলো। আমি দরজা খুললাম। সামনে অতিথিশালার মালিক, হাতে একটা স্টিলের গ্লাস। জল রেখে যাচ্ছি বাবু। আমি বললাম, এইমাত্র কেউ এসেছিল? লোকটা অবাক হয়ে বলল, না তো, আপনি ছাড়া এই তলায় আর কেউ নেই। লোকটা চলে যাওয়ার পর আমি গ্লাসটা হাতে নিলাম। এক চুমুক খেতেই থেমে গেলাম। জলটা অদ্ভুত ঠান্ডা। ফ্রিজের জলের মতো নয়, বরফের থেকেও ঠান্ডা। কিন্তু আজ সারাদিন তো গ্রামে বিদ্যুৎই ছিল না। আমি গ্লাসটা টেবিলে রেখে আবার ছবিগুলো দেখতে শুরু করলাম। একটার পর একটা ছবি, পুকুর, গাছ, চাঁদের আলো, সেই বৃদ্ধ, সব স্বাভাবিক, শুধু শেষ ছবিটা বাদে। আমি ছবিটার মেটাডেটা খুললাম। ক্যামেরা মডেল ঠিক, লেন্স ঠিক, কিন্তু একটা জিনিস মিলছে না। ফটোগ্রাফার নেম সেখানে লেখা হরণ মণ্ডল। আমি হতভম্ব। আমার ক্যামেরায় তো ফটোগ্রাফার হিসেবে আমার নাম সেট করা। হরণ মণ্ডল আবার কে? পরদিন সকাল 8টা আমি সোজা শিবতলা থানায় গেলাম। থানাটা ছোট, পুরনো, দেয়ালে খসে পড়া রং। ডিউটি অফিসারকে বললাম, 1989 সালের জিডি নম্বর 47 দেখতে চাই। তিনি অবাক হয়ে বললেন, আপনি সাংবাদিক? আমি মাথা নাড়লাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর রেকর্ড রুম থেকে একটা ধুলো জমা রেজিস্টার এনে দিলেন। পাতা উল্টাতে উল্টাতে আমি 1989 সালে পৌঁছালাম। জিডি নম্বর 47, তারিখ 17 সেপ্টেম্বর 1989। অভিযোগ নিখোঁজ, নাম হরণ মণ্ডল। আমার হাত থেমে গেল। হরণ মণ্ডল, এই নামটাই তো কাল রাতে আমার ক্যামেরায় দেখেছিলাম। আমি পড়তে শুরু করলাম। রাত 10টা নাগাদ গ্রামের পুকুরের ছবি তুলতে যান। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। ক্যামেরা উদ্ধার হয়, মানুষ উদ্ধার হয়নি। আমি ডিউটি অফিসারকে জিজ্ঞেস করলাম, ক্যামেরাটা? তিনি বললেন, আজও এভিডেন্স রুমে আছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দেখতে পারি? কয়েক মিনিট পরে
তিনি একটা পুরনো কাপড়ে মোড়া ক্যামেরা নিয়ে এলেন। ক্যামেরাটা দেখে আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ ওটা ঠিক আমার ক্যামেরার একই মডেল, একই কোম্পানি, একই লেন্স, এমনকি লেন্সের পাশে একই আঁচড়। অসম্ভব! এই আঁচড়টা তো আমি ৩ মাস আগে ফেলেছিলাম। আমি ক্যামেরাটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, এই ক্যামেরা এত বছর ধরে এখানে? অফিসার বললেন, হ্যাঁ। কেউ নিতে আসেনি? আমি ক্যামেরার ব্যাটারি খুললাম। পুরোটাই ফুলে গেছে, চালু হওয়ার কথা নয়। তবুও কৌতূহলবশত পাওয়ার বাটন চাপলাম, আর যেটা হওয়ার কথা নয় সেটাই হলো। টিক, ক্যামেরাটা চালু হয়ে গেল। স্ক্রিনে মাত্র একটা ছবি, একটাই। আমি ছবিটা খুললাম। ছবিতে পুকুর, জলের ধারে দাঁড়িয়ে একজন যুবক, তার হাতে একটা ক্যামেরা। আমি জুম করলাম, আর আমার নিঃশ্বাস থেমে গেল, কারণ ছবির সেই যুবকটা আমি। না, আমার মতো দেখতে কেউ নয়, আমি যে জামাটা আজ পরে আছি সেটাই। আমার ঘড়ি, আমার ব্যাগ, সব কিছু। শুধু ছবিটার নিচে ডেট লেখা, 17 সেপ্টেম্বর 1989, আমার জন্মেরও বহু বছর আগে। ঠিক তখনই থানার ভেতরে পুরনো টেলিফোনটা একবার বেজে উঠল। ডিউটি অফিসার ফোন ধরলেন। কিছুক্ষণ চুপ করে শুনলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তার মুখের রং একেবারে সাদা। তিনি শুধু একটা কথাই বললেন, শিবতলা গ্রামের পুকুরে আবার একজন নিখোঁজ হয়েছে, আর সে নিখোঁজ হওয়ার আগে আপনার নাম বলেছে। থানার অফিসার কথাটা বলেই আমার দিকে তাকিয়ে রইলেন। নিখোঁজ হওয়ার আগে সে আপনার নাম বলেছে? আমি হতভম্ব। আমার নাম? হ্যাঁ, কিন্তু আমি তো এই গ্রামে আজই এসেছি। অফিসার ধীরে ধীরে মাথা নাড়লেন। সেটাই তো বুঝতে পারছি না। আমরা দুজনেই জিপে করে গ্রামে ফিরে এলাম। পুকুরের ধারে ইতিমধ্যেই অনেক লোক জড়ো হয়েছে। কেউ চিৎকার করছে না, কেউ কাঁদছেও না, সবাই চুপচাপ। আমি অবাক হয়ে অফিসারকে বললাম, এরা এত শান্ত কেন? তিনি উত্তর দিলেন, কারণ এটা এই গ্রামের প্রথম নিখোঁজ হওয়া নয়। নিখোঁজ ছেলেটার নাম শুভ, বয়স মাত্র 22, গ্রামেরই ছেলে। লোকজন বলল, সন্ধ্যাবেলা সে একাই পুকুর পাড়ে বসেছিল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়ে বলেছিল, রুদ্রদা, আপনি এত দেরি করলেন কেন? তারপর সে যেন কারো সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে জলের দিকে চলে যায়। কেউ তাকে আটকায়নি, কারণ সবাই ভেবেছিল সে হয়তো কাউকে দেখছে। কিন্তু পুকুরের ধারে সে একাই ছিল। আমি ঠান্ডা হয়ে গেলাম। আমি তো তখন থানায়। সে আমার নাম জানল কিভাবে? ঠিক তখনই সকালে দেখা সেই বৃদ্ধ স্কুল শিক্ষক ভিড়ের ভেতর থেকে এগিয়ে এলেন। আজ তার মুখে আর আগের মতো শান্ত ভাব নেই। তিনি আমার হাতে একটা পুরনো সাদা কালো ছবি দিলেন, বললেন, এবার সময় হয়েছে সবটা জানার। ছবিটা দেখে আমি স্তব্ধ। ছবিটা 1963 সালের, পুকুর উদ্বোধনের দিন। গ্রামের সবাই দাঁড়িয়ে, জমিদার, পুরোহিত, গ্রামবাসী, সবাই। কিন্তু ছবির একেবারে ডান দিকে একজন যুবক দাঁড়িয়ে। তার মুখ হুবহু আমার মতো, একই চোখ, একই চুল, একই হাসি। আমি ছবিটার পিছনে তারিখ দেখলাম, 1963, আমার জন্মেরও অনেক আগে। আমি বৃদ্ধকে বললাম, এটা কে? বৃদ্ধ উত্তর দিলেন, আমরা জানি না। নাম? কেউ জানে না। তাহলে? কারণ ছবিটা তোলার 1 সপ্তাহ পরে
পুরো গ্রামের সবাই ওই লোকটাকে ভুলে যায়। আমি বুঝতে পারছিলাম না। ভুলে যায় মানে? বৃদ্ধ বললেন, আমরা শুধু ছবিতে ওকে দেখতে পাই, কিন্তু কেউ মনে করতে পারে না ও কে ছিল। ঠিক তখনই থানার অফিসার দৌড়ে এলেন, তার হাতে আরও একটা ফাইল। রুদ্রবাবু, এটা আপনাকে দেখতেই হবে। ফাইলের ভেতরে পুরনো জমির রেকর্ড, সেই পুকুর খননের নথি। আমি পড়তে শুরু করলাম। প্রথম কয়েকটা পাতা স্বাভাবিক, তারপর একটা হাতে লেখা নোট। কালি প্রায় মুছে গেছে, কষ্ট করে পড়া যায়। সেখানে লেখা, এই পুকুর জল রাখার জন্য খোঁড়া হয়নি। আমি থেমে গেলাম। তারপর পরের লাইন পড়লাম, যাদের পৃথিবী ভুলে যাবে তাদের স্মৃতি ধরে রাখার জন্য। আমার হাত কেঁপে উঠল। বৃদ্ধ খুব আস্তে বললেন, এই পুকুর মানুষকে মারে না। তাহলে? এটা মানুষের অস্তিত্ব ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে দেয়। আমি প্রতিবাদ করলাম, অসম্ভব। যে নিখোঁজ হয়েছে তার পরিবার তো আছে। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আছে। তিনি ভিড়ের মধ্যে শুভর বাবাকে ডাকলেন। লোকটা এগিয়ে এলো। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, আপনার ছেলে কজন? লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, একটাই মেয়ে। আমার বুক ধক করে উঠল। আমি চিৎকার করে বললাম, না, আপনার তো একটা ছেলে ছিল। লোকটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আপনি কি বলছেন বাবু? আমার কোনো ছেলে ছিল না। আমি চারপাশে তাকালাম। 1 মিনিট আগেও সবাই শুভ বলে যার কথা বলছিল, এখন কেউ তার নামই মনে করতে পারছে না। শুধু আমি মনে করতে পারছি। বৃদ্ধ ফিসফিস করে বললেন, এখন বুঝলেন পুকুরটা কি করে? ঠিক সেই মুহূর্তে আমার মোবাইল বেজে উঠল, কলকাতা অফিস থেকে। আমি ফোন ধরতেই সম্পাদক বললেন, হ্যালো, আপনি কে বলছেন? আমি হেসে বললাম, স্যার, আমি রুদ্র। ও পাশে কিছুক্ষণ চুপ। তারপর, আমাদের অফিসে রুদ্র নামে কেউ কোনোদিন কাজ করেনি। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি ধীরে ধীরে পুকুরের জলের দিকে তাকালাম। এবার জলের মধ্যে প্রথমবার আমার মুখ দেখা যাচ্ছিল। কিন্তু পুকুরের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাউকেই আর আমি চিনতে পারছিলাম না। যেন তাদের মুখগুলো আমার স্মৃতি থেকে এক এক করে মুছে যাচ্ছে। আমি অনেকক্ষণ পুকুরটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। জলের মধ্যে আমার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে অপরিচিত হয়ে যাচ্ছে, যেন আমি তাদের কোনোদিন চিনতামই না। আমি হঠাৎ বুঝলাম, বৃদ্ধ স্কুল শিক্ষকের নামটা আমার মনে পড়ছে না। 1 মিনিট আগেও আমি তার সঙ্গে কথা বলছিলাম। এখন মুখটা মনে আছে, কিন্তু নামটা নেই। আমি আতঙ্কে বৃদ্ধের দিকে তাকালাম। বললাম, আপনার নাম কি? তিনি শুধু মৃদু হেসে বললেন, দেখলেন তো, শুরু হয়ে গেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি দৌড়ে থানার অফিসারের কাছে গেলাম। বললাম, ওই বৃদ্ধ মানুষটাকে চেনেন? অফিসার চারদিকে তাকিয়ে বললেন, কোন বৃদ্ধ? এই যে। আমি আঙুল তুলে দেখাতে গিয়ে থেমে গেলাম, কারণ যেখানে বৃদ্ধ দাঁড়িয়েছিলেন সেখানে কেউ নেই। আমি আবার চারদিকে তাকালাম। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, পুরো ভিড়ের মধ্যে কেউ যেন কোনোদিন তাকে দেখেইনি। আমি দৌড়ে অতিথিশালায় ফিরলাম, ল্যাপটপ খুললাম, গত রাতের ছবিগুলো খুললাম। প্রথম ছবি, আমি, পুকুর, চাঁদ। দ্বিতীয় ছবি, আমি, পুকুর। তৃতীয় ছবি, আমি, আর যেখানে বৃদ্ধ দাঁড়িয়েছিলেন সেখানে শুধু খালি রাস্তা।
আমি কাঁপা হাতে ডায়েরিটা বের করলাম, যেটা বৃদ্ধ আমাকে দিয়েছিলেন। ডায়েরি খুলতেই ভেতরে সব লেখা ফাঁকা। একটাও নাম নেই, একটাও তারিখ নেই, শুধু শেষ পাতায় একটা লাইন লাল কালিতে, যে মনে রাখে শেষে তাকেই মনে রাখা হয়। আমি আর এক মুহূর্ত ওই গ্রামে থাকিনি, সোজা কলকাতায় ফিরে এলাম। পরের দিন অফিসে ঢুকতেই রিসেপশনের মেয়েটা আমাকে থামিয়ে দিল। আপনি কাকে চান? আমি হেসে বললাম, আমি তো এখানেই কাজ করি। সে অবাক হয়ে বলল, দুঃখিত স্যার, আপনাকে আগে কখনো দেখিনি। আমি আইডি কার্ড বের করলাম। কার্ডটা সাদা, নাম নেই, ছবি নেই, শুধু ফাঁকা প্লাস্টিক। আমি ছুটে সম্পাদকর ঘরে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, জি স্যার, আমি রুদ্র। তিনি ভ্রু কুঁচকে বললেন, মাফ করবেন, আমি আপনাকে চিনি না। আমার হাত কাঁপছিল। আমি নিজের মোবাইল খুললাম। কন্ট্যাক্টস শূন্য, গ্যালারি শূন্য, হোয়াটসঅ্যাপ কোনো চ্যাট নেই, যেন ফোনটা আজই নতুন কেনা হয়েছে। আমি বাড়ি গেলাম। দরজায় কলিং বেল চাপলাম। মা দরজা চেলেভে খুললেন, আমার দিকে তাকালেন, খুব ভদ্রভাবে বললেন, কাকে চাই? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মা! তিনি থমকে গেলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, ভুল বাড়িতে এসেছেন। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সেই রাতে আমি আবার শিবতলার পুকুরে ফিরে গেলাম, কারণ এখন পৃথিবীতে আমাকে মনে রাখে এমন কেউ নেই। পুকুরের ধারে পৌঁছাতেই জলটা একেবারে স্থির হয়ে গেল। আমি ধীরে ধীরে জলের দিকে তাকালাম। এই প্রথম আমি নিজের মুখ দেখলাম না। দেখলাম সেই বৃদ্ধকে। তিনি জলের ওপার থেকে হেসে বললেন, এবার বুঝেছ? এখানে কেউ হারিয়ে যায় না, পৃথিবী শুধু তাদের মনে রাখা বন্ধ করে দেয়। আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম, আমি কি ফিরতে পারব? বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, পারবে। কিভাবে? যদি পৃথিবীতে একজন মানুষও তোমাকে মনে রাখে। ঠিক তখনই দূরে একটা ছোট্ট মেয়ে পুকুরের ধারে এসে দাঁড়াল। বয়স হয়তো 10। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, মা, ওই কাকুকে আমি আগে দেখেছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একজন মানুষ আমাকে এখনো দেখতে পাচ্ছে। মেয়েটার মা দৌড়ে এসে তার হাত ধরে টেনে নিয়ে গেল। রাগ করে বলল, কোথায়? ওখানে তো কেউ নেই। মেয়েটা বারবার আমার দিকেই তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে সেও আমাকে ভুলে গেল। তার চোখের দৃষ্টি বদলে গেল। সে মায়ের হাত ধরে হেঁটে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। পুকুরের জল আবার শান্ত। আকাশে পূর্ণিমার চাঁদ, আর জলের ভেতরে ধীরে ধীরে আরও একটা মুখ ফুটে উঠল। ওটা আমার নয়, ওটা পরের মানুষের, যে একদিন এই পুকুরের গল্প শুনেও বিশ্বাস করবে না। আজও শিবতলা গ্রামে সেই পুকুর আছে। সরকারি নথিতে তার কোনো ইতিহাস নেই, কিন্তু গ্রামের বৃদ্ধরা আজও সন্ধ্যার পর ওই পথ দিয়ে হাঁটেন না, কারণ তাদের বিশ্বাস পুকুরটা মানুষকে মারে না। পুকুরটা শুধু পৃথিবীকে শিখিয়ে দেয় কিভাবে একজন মানুষকে ভুলে যেতে হয়।